আমরা প্রধানত কবি হিসাবেই জেনে এসেছি তার প্রথম গদ্য গ্রন্থ, একেও বলা যেতে পারে তার ভাষায় কবি গদ্যে অবতরণের মুহূর্ত। এবং ইতিকথা থেকে প্রকাশিত এই বইটি নিয়ে আমি গত 3 দিন বিশেষভাবে সংলগ্ন হয়ে আছি, লিপ্ত হয়ে আছি। বইয়ের আকারে নয়, এর ফাইনাল প্রুফটা আমার হাতে এসে পৌঁছেছিল। অভিনন্দনকে বলেছিলাম পাঠাতে, কারণ যদি আমাকে আলোচনা করতে হয় তাহলে তো বইটা পড়তে হবে। তো গত 3 দিন ধরে বইটা পড়েছি, আজকেও ট্রেনে আস্তে আস্তে পড়েছি। এবং বইটার সঙ্গে সংলগ্ন হয়ে থাকার অর্থ হচ্ছে যে বইটির নানা ভাবনা আমাকে প্রভাবিত করেছে, এবং এই বই পড়তে গিয়ে আরো অন্যান্য বইপত্রের খোঁজ খবর করে সেগুলো আবার পড়বার চেষ্টা করেছি একসাথে। মানে একটা বই পড়তে পারি না, একটা বইয়ের রেফারেন্স থেকে আরো অনেক, বইয়ের ভেতরে অনেক রেফারেন্স আছে, সেই রেফারেন্সগুলো খুঁজে খুঁজে বের করে পড়ার চেষ্টা করছি, সব নয় কিছু। এবং এই বইয়ের যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে আমি ক্রমাগত তর্ক করতে করতে গিয়েছি। অনেক জায়গায় আমি অভিনন্দনের সঙ্গে সহমত, অনেক জায়গায় আমি সহমত নই। যে কোনো সচেতন পাঠকের ক্ষেত্রেই তা ঘটবে, যে কোনো বইয়ের ক্ষেত্রেই তা ঘটবে। বেশিরভাগ ক্ষেত্রেই সহমত, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ফারাকটাও থেকে যায়, খুব সামান্য কিছু জায়গায়। তো সেসব কথা বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই বইটিতে মোট 16টি লেখা আছে। 16টি লেখার মধ্যে 6টি লেখাকে অভিনন্দন মুক্ত গদ্য এই অভিধায় আখ্যায়িত করেছে, এবং 10টি লেখাকে প্রবন্ধ এই আখ্যায় আখ্যায়িত করেছে। এবার মুক্ত গদ্য তো বটেই, যে 6টি লেখাকে মুক্ত গদ্য অভিনন্দন বলতে চেয়েছেন সেগুলো তো মুক্ত গদ্য বটেই, চরিত্রের দিক থেকে মুক্ত গদ্য। কিন্তু তদুপরি এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আসলে ব্যক্তিগত গদ্য। এত ব্যক্তিগত নয় যে তার ব্যক্তিগত সীমানার মধ্যেই আবদ্ধ, তা নয়। যখন আমি পড়ছি তখন তা হয়ে উঠছে আমারও ছোটবেলার যাপনের ইতিহাস। কারণ একই শহরে আমিও বড় হয়ে উঠেছি, অভিনন্দনের সমসময়ে নয়, তার থেকে অনেকটা আগে। তো মিল তো আছেই, এবং এই বড় হয়ে ওঠার ব্যাপারটাতে আপনাদের সবার সাথেই সকলের কিছু কিছু মিল থাকে, এবং সেই কারণে ব্যক্তিগত গদ্য হওয়া সত্ত্বেও তা নৈর্ব্যক্তিক বা সর্বজনীন হতে পেরেছে। এখন এই প্রথম 6টি যে গদ্য, এই গদ্যের ভাষা সুলরিয়ালিস্ট ভাষা। যখন আমরা এটা পড়ছি, খুব আকর্ষণীয় ব্যাপার যে এই বইয়ের মধ্যে যে দুটো অংশ, মানে যেটাকে ওরা মুক্ত গদ্য বলছে 6টা, আর পরে যে 10টা প্রবন্ধ, এই দুই ধরনের লেখার চরিত্র একেবারে বিপরীত। মানে যখন অভিনন্দন প্রবন্ধ লিখছেন তখন গবেষকের মতো লিখছেন, অনেক বেশি বৌদ্ধ ভাষায় কথা বলছেন। কিন্তু যখন মুক্ত গদ্যগুলো লিখছেন তখন সেখানে পর্যাপ্ত পরিমাণে ইমেজারি ব্যবহার করছেন, এবং সেই ব্যবহার করাটা এমন, যেটা ঠিক যে একটু আগে যারা বলছিলেন ঠিকই বলছেন, আমি তাদের সঙ্গে সহমত যে এই মুক্ত গদ্যগুলোকে কবিতা হিসেবেও পড়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। এবং এর মধ্যে প্রধানত যা গড়ে উঠেছে, আসলে কি হয়, আমাদের প্রত্যেকের অবচেতনের মধ্যে কতগুলো স্মৃতি সংস্কার থেকে যায়, খুব ছোটবেলার স্মৃতি। এই স্মৃতিগুলো ক্রমশ সজীব হয়ে উঠেছে তার প্রথম 6টি লেখায়। এই শহরে একটি আপার মস্তক ক্রিকেট প্রেমী, ক্রিকেট আসক্ত কিশোরের বেড়ে ওঠার ইতিহাস। ছোটবেলায় মধ্যবিত্ত পরিবারের কেন্দ্রে ধীরে ধীরে বড় হয়ে ওঠা একটি ছেলে, যে দিনের শেষে অপেক্ষা করে থাকে বাবার জন্যে, বাবা লাইব্রেরি থেকে বই নিয়ে আসবে, এবং সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব কোনটা সেরে নিয়ে এসে বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আরও ছোটবেলার স্মৃতি, যে ট্রেনে যেতে যেতে ওই এক ধরনের পাখি মানে জীবন্ত পাখি না, এক ধরনের
প্লাস্টিকের পাখি, সেই পাখিগুলোর মধ্যে জল থাকে, হ্যাঁ জল থাকে এবং সেটাতে ফু দিলে অভিনন্দন তুমি চলে যেও না ভাই, আই এম ডিসকাসিং ইউর বুক, প্লিজ সিট ডাউন। তো তো সেইটা সেই যে সেই জল ভরা যে পাখি, সেই পাখিতে ফু দিলে বাঁশির মতো বাজে, তো সেই পাখি বাঁশি তার কথা অভিনন্দন লেখে তার এই মুক্তবুদ্ধের গ্রন্থে। প্রথম লেখাটাতেই তার প্রবল যে আপাত মস্তক মানে আশিরনক যে ক্রিকেট আসক্তি তার প্রকাশ আছে। এই জীবন ক্রিকেট লিখিত যেমন সে আগে লিখেছে, সেরকম ভাবে এই কবিতার ক্রিকেটের কবিতা সম্পূর্ণ ক্রিকেটীয় পরিভাষায় কবিতার জন্ম, কবিতার বিকাশ, কবিতার প্রকাশ, সেগুলো ভীষণ সুন্দরভাবে আলোচিত। এই সুরলিয়ালিস্ট 6টি গল্পে, ছোট ছোট সব গল্প, বইটি উৎসর্গ করা হচ্ছে মেদিনীপুরের তরুণ কবিদের। হয়তো মেদিনীপুর নয়, মেদিনীপুর ছাড়াও বাংলা ভাষার সমস্ত তরুণ কবিদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।